উপন্যাস ডায়েরি চ্যানেল থেকে আপনারা শুনছেন প্রিয় প্রণয়িনী সিজন 2। লিখেছেন জান্নাত নুসরাত, কণ্ঠে আমি তাস্তফা। পর্ব 40। বিবাহ সম্পন্ন হলো ইসলামী শরীয়ত মতে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করো, কিন্তু মা, তাকে নারাজ হতে দিও না কখনো। নববধূ মাথা তোলালো ওপর নিচ। নবদম্পতির সুখ শান্তি কামনা করে দীর্ঘ একটা দোয়া পাঠ করলেন ইমাম। দোয়া শেষে উঠে দাঁড়ালেন তিনি। তার সাথে লাল লেহেঙ্গা পরিহিত নিজেও উঠে দাঁড়ালো। আরও চাইল একবার পিছু ফিরে মেয়েটার তার দিকে তাকাক, কিন্তু তার মনোবাসনা পূরণ হলো না। মেয়েটা ফিরে তাকালো না তার দিকে, চলে গেল সিঁড়ির দিকে। হাঁটার তালে তার মাথা হতে ঝরে পড়ল জর্জেটের দোপাট্টাখানা। লুটিয়ে পড়ল সিঁড়ির কাছে। খুলে রাখা চোখগুলো পিঠের উপরে মুক্ত দানার মতো আলো ছড়ালো। আর সে চোখগুলো তার পিঠ হতে ধীরে ধীরে পায়ের দিকে নেমে গেল। বা পায়ের মতো বা আঙ্গুলের মধ্যে রূপালি রঙের রিং। আর সে চোখ সেখানে স্থির হলো। সে চোখের পাতা ফেলতে ভুলে গেল। সে শ্বাস নিতে পারল না। তার কাছে সব স্বপ্ন মনে হলো। তার বিশ্বাস হলো না সামনে দাঁড়ানো ব্যক্তিটি তার স্ত্রী। সে বিশ্বাস করতে পারল না ওই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে, যে একটু পূর্বে তার নামে কবুল পাঠ করেছে, যে হেঁটে যাচ্ছে এখন ওপরের দিকে। নিজের চোখের ভুল ভেবে সে বার কয়েক চোখের পলকও ফেলল। না, মেয়েটা এখনও সিঁড়ি ভেঙে ওপরে উঠেছে। দুহাতে আঁকড়ে ধরলেছে লেহেঙ্গার নিম্নাংশ। কচুপাতা রঙের মার্বেল টাইলসে তার মোম ঠেলা নরম পা দুটো স্পর্শ করে যাচ্ছে নিত্যের মতো। আরও এক পা দুপা করে মেয়েটার পিছু পিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো। বাহিরে মেঘে গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টি শুরু হবে আবারও। বাহিরে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উড়েছে বাড়ির পর্দাগুলো। সাথে উঠছে সামনের মেয়েটার চুল। নাকে এসে লাগছে কস্তুরীর মিষ্টি সুবাস। আজ যেন সেই ঘ্রাণে পুরো বাড়ি মোমো করে উঠেছে। মানবের সিঁড়ি ভেঙে ওঠা পা থামলো। সেই কোণে মানবের পা থামলো। মানবে ঘুরে তাকালো মানবের দিকে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি নিক্ষেপ করলো। কপালে ভাঁজ ফেলে সুধারো গম্ভীর স্বরে, আমার পিছু নেওয়া হচ্ছে কেন? আরস কথার উত্তর দিতে পারল না। হাঁ করে তাকিয়ে থাকলো জৌলসপূর্ণ নারী চেহারার দিকে। ঢোক গিলল। সেই তীক্ষ্ণ চোখের বিধ্বংসী নারীর দিকে বেশিক্ষণ তাকাতে পারল না। চোখ ধরে আসলো। সেকেন্ডের ভিতরে সরিয়ে নিল দূরে। মানবী প্রশ্নের উত্তরের জন্য এখনো চেয়ে আছে তার দিকে। আরস বুকের হৃদযন্ত্রটা টিপটিপ করে বেপোয়ারা ভাবে কম্পন তুলেছে। আসার হওয়া মস্তিষ্ক নিয়ে আবারও সে তাকালো ওই মুখের দিকে। মনে হলো এই বুঝে হৃৎপিণ্ডটা পেরিয়ে আসবে। তার চোখকে যে ভরসা করতে পারছে না এই মুহূর্তে। এক পলক করে তাকিয়ে সে চোখ সরিয়ে নিল। নিজের প্রতি অবিশ্বাস নিয়ে আরেকবার এগোলো সামনে। জিভের কাছে নোনতা স্বাদ অনুভব হলো তার। একটু পূর্বে ঘুষি পড়ে কেটে গিয়েছে হয়তো। এসবের তোয়াক্কা করল না সে। মেয়েটা থেকে দুশিরি দূরত্বে দাঁড়িয়ে গেল। বাদামি বর্ণের চেহারাটা একদম তার সম্মুখে। ঠোঁট পাকিয়ে তার দিকে ঝুঁকে আসতে চোখাচোখি হলো। তা ভেঙে দিয়ে মানব হাঁটু কেড়ে বসে পড়ল। হাঁটু চামড়াতে ব্যথাও পেল। চোখ বুজে তার সয়ে নিল। মাটিতে কড়াকড়ি খাচ্ছিল 4 হাত লম্বা দোপাট্টা। সে হাত সরিয়ে লাল রঙের দোপাট্টা স্পর্শ করলো। আরও অনিশ্চয়তায় চোখ বন্ধ করে অপেক্ষা করলো ছাই সরে সব উড়ে যাওয়ায়। কিন্তু আজ আর ছাই হয়ে কিছু উড়ে গেল না। সে চোখ খুলে দেখল হাতে দোপাট্টা হাতের মাঝেই। সামনের ব্যক্তিটি এখনও সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে নিষ্পলক। ভীষণ যত্নের সহিত মেঝেতে কড়াকড়ি খাওয়া দোপাট্টা 2 হাতের অঞ্চলিতে পেঁচিয়ে নিল সে। নিম্নাংশে চুমু খেলো সময় নিয়ে। সামনে দাঁড়ানো নববধূ অবাক হলো এতে ভীষণ। অপ্রত্যাশিত ঘটনায় মুখটা হতবিহ্বল রূপ ধারণ করেছে। তাই তার চোখের দৃষ্টিপাত থেকেই বোঝা যায়। সে তাকিয়ে রয় নির্বিশেষে মানবের মুখের দিকে। লোকটা দোপাট্টা নিচের অদর থেকে নামিয়ে বুকের কাছে চেপে ধরেছে। দীর্ঘ লম্বা দোপাট্টা ঢেকে গেল পাহাড় সমান উচ্চতায় লোকটার চেহারা। আরশ বসে রইল অনেকক্ষণ, নীরব নিষ্ঠুপ চুপচাপ। সেই নীরবতা কেউ ভাঙল না। সবাই শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর একটু একটু শব্দও শোনা গেল না। আরশ নুসরাতের সামনে মাথা ঝুঁকিয়ে রেখে একটু পরে দ্বিতীয়বারের নাই হু হু করে কেঁদে উঠল। এক হাতে দোপাট্টা শক্ত করে নিজের সাথে চেপে ধরে পকেট হাতড়াল। সামনে দাঁড়ানো মেয়েটা চুপচাপ দেখল লোকটা কাণ্ড। ধৈর্য নিয়ে পরলক্ষিত করলো সব কিছু। কি করেছে লোকটা, কি করবে, সেসব বিষয়ে উদ্বেগ জন্মালেও তার চাপা দিয়ে মনের ভিতরে। চুপচাপ দাঁড়িয়ে থেকে মনোনিবেশ করলো তার সামনে। তার সামনে হাঁটু গেড়ে বসা লোকটা নিচে পকেটে হাতড়ে মানিব্যাগ বের করলো। কাপা হাতে টাকা নোট বের করতে গিয়ে তা ঝরে পড়ে গেল হাত থেকে। থরথর করে কাঁপতে থাকা মৃগী রুগীর নাই সাদা হাতগুলোর দিকে মেয়েটা তাকিয়ে রইল এক দৃষ্টিতে। লোকটা পড়ে যাওয়া টাকাগুলো আবারও সিঁড়ি থেকে কুড়িয়ে নিল। সে জানে এবার কি হবে। টাকাগুলো তার পাশে ফেলা হবে। তার নজর কাটবে এই লোক। তাই হলো।
আরস টাকাগুলো মেয়েটার পুরো মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে নজর কাটল। হাতের মুঠোয় তখনও দুপাট্টা ধরে রাখা তার, যেন ছেড়ে দিলেই উড়ে চলে যাবে মেয়েটা। মানব এবার সোনালি কাজের লেহেঙ্গায় জড়ানো মেয়েটার মুখোমুখি হলো। মেয়েটা ভ্রুকুটি করে চেয়ে আছে তার দিকে, পরবর্তী কাজটা কি হবে বুঝতে পারছে না ঠিক। মানব নিচের মুখ মেয়েটার মুখের একদম সংস্পর্শে নিয়ে গেল। পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো আরশেলাল তার নববধূকে চুমু খেলো। আর তার নিচে দাঁড়িয়ে হাঁ করে দেখলো পুরো পরিবার। তখনও সবাই শ্বাস আটকে পিনপতন, সেই নীরবতায় শ্বাস ফেলার শব্দই যেন বিকট রূপ ধারণ করবে। আরশ মুখোমুখি দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েলির চেহারাটা দেখলো। কপাল ঘাড়ের একপাশে পুরো গিয়ে দাগ পড়েছে। হাত বাড়িয়ে আলগোজে ছুঁয়ে দিল পোড়া অংশ। মেয়েটা কপাল ভাঁজ করলো। আরশ পরোয়া করলো না তার মুখের ভাবগতি। এক হাতে মাথার পেছনে আঁকড়ে ধরে টেনে নিল নিজের কাছে। নিজেদের মধ্যে ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখলো না সে। শক্ত করে চেপে ধরে রাখলো নিজের সাথে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। কাঁধে মুখ গুজে স্বস্তির শ্বাস পেল মানব। নাক টেনে কস্তুরীর সুগন্ধ টেনে নিল হৃদয়ের মাঝে। গা হতে বের হওয়া তাপ শীতল হয়ে আসলো কয়েক মিনিটের মধ্যেই। বুক ভার হয়ে আসা অনুভূতি নিমিষে উধাও হয়ে গেল। মানবী উপলব্ধি করলো ভর ছেড়ে দিচ্ছে লোকটা তার ওপরে। সে ভার সামলাতে না পেরে দুপা পিছিয়ে যেতে নিলেই আরশ কোমরে টেনে জড়িয়ে ধরল নিজের হাতে, তাকে একদম আষ্টে পিষ্টে শক্ত করে। চোখ চেপে ধরল ঘাড়ের খালি অংশে। মানবীর মনে হলো তার কাঁধ ভিজে যাচ্ছে একটু একটু করে। আরশ তাকে এক মুহূর্তের জন্য ছাড়লো না, এক মুহূর্তের জন্য নিজের আশপাশ হতে হাত সরে দিল না। কারণ লাল লেহেঙ্গা পরিহিত সিঁড়িতে দাঁড়ানো নববধূ আর কেউ ছিল না। সে ছিল সৈয়দ বাড়ির বড় বউ, সৈয়দ নাসির উদ্দিনের অরুণচণ্ডী কন্যা, আরশ হেলালের নববিবাহিত স্ত্রী সৈয়দা নুসরাত নাসির, যাকে এতদিন আরশের কাছে মনে হয়েছিল হৃদয় থমকে দেওয়ার মতো সুন্দরী। তার থেকে বেশি সুন্দর নারী এই পৃথিবীর বুকে আরশ হেলাল আর দ্বিতীয় কাউকে দেখেনি। সোফার উপরে পাশাপাশি বসা আরশ নুসরাত এক হাত দিয়ে শক্ত করে তার হাত চেপে ধরে রেখেছে নিজের সাথে। নুসরাত তো একবার ছাড়ানোর চেষ্টা করেছিল, তার ফলস্বরূপ আরও শক্ত হয়েছে। ইরহাম আর সৌরভী টেবিলের সামনে দাঁড়িয়ে একে অন্যের সাথে নাক ফুলাফুলি করেছে। সৌরভীর রাকেশ্বর ভেসে এলো। আমাদের এভাবে অনুষ্ঠান করে বিয়ে হবে না ইরহাম। ব্রো উঁচিয়ে ছেলেটা ঠোঁট নাড়িয়ে শোধালো, কেন? তোমার কি ইচ্ছে নেই আমাকে বধূ সাজে দেখার? ইরহাম উত্তর দিল না। সৌরভী দু হাতে তার বাহু চেপে ধরে ঝুলে পড়ল। বলল, রাখবে না আমার কথা? বলো রাখবে না ইরহাম? তোমার তো শখ আহ্লাদ আছে তাই না? ইরহাম শান্ত চোখ ঘুরিয়ে ঝুলন্ত মুখে তাকালো মেয়েটার দিকে। নুসরাতের দীর্ঘ দুপাট্টা রাখা ছিল সোফার উপরে। সৌরভীকে নিচের বাহুতে ঝুলিয়ে রেখেই সেদিকে গেল। সোফার উপর থেকে লম্বা দৈর্ঘ্যের দুপাট্টা তুলে সৌরভীকে পরিয়ে দিল। বলল, না তুমি বধূ হয়ে গিয়েছ, আজ ভাবো আমাদের বিয়ে হয়েছে। সৌরভী ভ্রু কুচকাল, ঘোমটার নিচ থেকে মুখ বের করতে করতে বলল, এটা কোনো কথা হলো? এভাবে না। ইরহাম আবারও তার মুখ ঢেকে দিল, চোখ পাকিয়ে বলল, গরিবদের বিয়ে এভাবেই হয় সৌরভী। আমি বড়লোক না সবার মতো, তাই আমাদের বিয়ে এভাবেই হবে। সৌরভী ঘোমটার নিচে দাঁত কেলিয়ে মুখ লুকালো, বলল, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ভদ্রবউ তাই এভাবে মেনে নিচ্ছি। ঘোমটা তুলবে তুমি কিন্তু, হ্যাঁ? আবার যখন জিজ্ঞেস করবো কার বউ লাগছে তখন বলবে আমার বউ। ইরহাম মাথা দোলালো। সে বুঝতে পেরেছে সৌরভীর কথা। মেয়েটা ঘোমটা টেনে দিতেই ইরহাম সময় নিয়ে তুলল। তোলার পর দেখলো সৌরভী মিটিমিটি করে হাসতে তার দিকে তাকিয়ে। গলাটা হাসি ধরে ফুলে ফেপে উঠেছে। ইরহাম বুকের এক পাশে চেপে ধরতেই সৌরভী জিজ্ঞেস করলো, কার বউ লাগছে? ইরহাম বুকের এক পাশে চেপে ধরে রেখে সৌরভীর কথার উত্তর দিল, আমার বউ, সৌদ বাড়ির সেজো ছেলের বউ। নুসরাত তাদের দুইজনের ঢং পেছন থেকে বসে দেখলো। ঘণ্টাখানে কাটার পর একসময় উঠে দাঁড়ানোর তাগিদে বুঝতে পারলো বসতে বসতে কোমরে ব্যথা করেছে তার। তখনও আরশ তার হাত চেপে ধরে রেখেছে নিজের সাথে। নুসরাত নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, বলল, হাত ছাড়ুন। আরশ হাত ছাড়ল না, ধরে রাখলো আগের মতোই। নুসরাত আরও কয়েকবার চেষ্টা করলো হাত ছাড়ানোর, সম্ভব হয়ে উঠল না। ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখলো সোফায় গা এলিয়ে বসে আছে আরশ, চোখ দুটো বন্ধ। নুসরাত জড়তা নিয়ে হাত বাড়ালো ধাক্কা দেওয়ার জন্য, আবারও তা গুটিয়ে নিল। নিশ্চিন্ত মুখটার দিকে নিষ্পলক তাকিয়ে রইল অনেকক্ষণ। নাকের ডগায় ছোটোখাটো একটা তিল তার নজর কাড়ল। পুরো মুখের উপর অন্বেষণ করলো তার চোখ। আস্তে ধীরে তার নয়ন যখন নেমে এলো গলার কাছে। খুব ধীরে ধীরে অ্যাডামস অ্যাপলটা নড়াচড়া করছে। পুরুষালী কণ্ঠদেশের পাশেই গাঢ় একটা কালো তিল। নুসরাত সেদিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। চোখ দুটো ঘুরে ঘুরে নিজের হাতের কাছে স্থির হলো। এখনো শক্ত করে চেপে ধরে রেখেছে নিজের সাথে। নুসরাত তাকিয়ে থাকতে থাকতে একসময় কিছু কথা নাড়া দিল তার ভেতরে। আরশ তাকে দেখার পর আর একটা শব্দ উচ্চারণ করেনি। নুসরাত যা যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিয়েছে, তাও খুব ঠান্ডা স্বরে। সে শুধিয়েছিল, জানতে চাইবে না এতদিন কোথায় ছিলাম, কি করেছি, কেন কাউকে কিছু জানায়নি। আরশ এই প্রশ্ন করার পর দীর্ঘ সময় তার দিকে তাকিয়েছিল। শীতল চোখ দুটো বরফের মতো ঠান্ডা।
গলার আওয়াজ একদম নিচু, যেন সামান্য উঁচু করে কথা বলতে নুসরাতের শুনতে কষ্ট হবে। না, না শুনে ভ্রু কুচকালো নুসরাত। জিজ্ঞেস করলো কেন? আর সে কথার উত্তরে তার মুখের দিকে তাকিয়ে রইল। কণ্ঠদেশে ওঠানামা পারল সময়ের সাথে। নুসরাত সেসব দেখলো, তবু অপেক্ষা করলো উত্তরের জন্য। প্রয়োজন বোধ মনে করছি না। আরও কিছু বলতে নেবে মেয়েটা। আরস তার কথা কেটে দিয়ে সোফায় গা এলিয়ে শুয়ে পড়ল। শ্বাস ফেল, যাকে স্থির নিঃশ্বাস বলে। বলল, তুমি যেমন আমার কাছে জানতে চাওনি আনিকাকে আমি কেন বিয়ে করেছিলাম তার কারণ, তেমন না করে আমিও জানতে চাইবো না তুমি কোথায় ছিলে, কি করেছিলে। কেন কিছু বলনি এসবের কারণ আমি জানতে চাই না। এই মুহূর্তে তুমি আমার সামনে বসে আছো আমার স্ত্রী হিসাবে, এটাই আমার জন্য অনেক। আমি যখন কবুল বলে তোমাকে নিজের করেছি, তখন আমি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তোমার স্বভাব, তোমার নিজস্বতা, তোমার আচরণ, রাগ, ক্রোধ সব কবুল করেছি। তুমি আগে কি করেছো কি করনি তা আমি জানতে চাই না। আমি শুধু জানবো আমার স্ত্রী হিসেবে তুমি কি করেছো, কি করনি। আমি এইসবের কৈফিয়ত চাইবো। আমার আমার এর থেকে বেশি কোনো কিছু জানা বা বোঝার ইচ্ছে নেই। নুসরাত তখন হাঁ করে চেয়েছিল। সবাই যেখানে হাজারটা প্রশ্ন করেছে, সেখানে এই লোক বলে কিনা সে কিছু জানতে চায় না। এত পরিবর্তন কিভাবে হলো সে মানতে পারল না। হাঁ করে চেয়েই রইল। তার তাকিয়ে থাকার বিশেষ বার্তা না দিয়ে একাধে বুকের কাছে চেপে ধরে লোকটা চোখ বুঝল। নুসরাত ভেবেছিল একটু শুয়েছে, কিন্তু এমন গভীর ঘুম দিচ্ছে তখন বুঝল যখন ডাকলো সে। আর তার ডাকে লোকটা বিন্দুমাত্র নড়ল না। নুসরাত নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য শক্তি প্রয়োগ করল। অতিরিক্ত নড়াচড়ায় আরস একবার চোখ খুলে তাকিয়ে বন্ধ করে নিল। তারপর নিবু নিবু কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? নুসরাত হাত ছাড়ানোর চেষ্টায় রপ্ত থেকে বলল, হাত ছাড়ুন। কেন? আমি বলেছি তাই, হাত ছাড়ুন। আরস ঠাড়ল না, আরো শক্ত করে নিচের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে নিল। বলল, এই হাত ছাড়ার জন্য ধরে দিন। আর এখন তো মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না, কবর পর্যন্ত টেনে নিয়ে যাব এই হাত আর হাতের মালিককে। নুসরাত ঠোঁট টিপে তপ্ত শ্বাস ফেলল। আর বলতে ইচ্ছে হলো, এটা কে ভাই? কোথা থেকে উঠে এসেছে? কে এই মিনটা? বলতে ইচ্ছে হলো না, তাই চেপে গেল ভেতরে। নিচেও গা এলিয়ে দিল সোফার উপরে। কোমরের ব্যথায় করছে, টনটন করেছে। সাথে তো আছে কাঁধের ব্যথা। গুলিটা এভাবে ঢুকে না বের হলে জীবনেও বুঝতে পারতো না কতটা ব্যথা লাগে। নুসরাত সোফায় মাথা রেখে একবার তাকালো আরসের দিকে। বুকের কাছে 3টে বোতাম খোলা থাকায় বুকের বাঁ পাশে দেখা যাচ্ছে। এখানে নুসরাত একদিন গুলি খেয়েছিল। তখন আরস কি করেছিল? হেসেছিল? হ্যাঁ হেসেছিল। ব্যথা লাগেনি? প্রশ্ন মনে জাগলেও চাপা দিল। তখন ডান হাতখানা দিয়ে ছুঁয়ে দিল ওই জায়গাটায়। সময়ের সাথে ভরাট হয়ে গিয়েছে, কিন্তু এখনও গুলির দাগ থেকে গিয়েছে। তাহলে কি তার কাঁধের দাগটা ও আর মিটবে না? রোহানি বেগম, ইরহাম, সৌরভী, আহান, আমিরা বাসর ঘর সাজাচ্ছে। আহান কাজ কম করছে, চেঁচাচ্ছে বেশি। আমিরা সৌরভী আর ইরহামকে বিয়ের কথা বলতে দেখে একবার গদগদ হয়ে বলেছিল, চলুন আমরা আবারও বিয়ে করি। আহান তখন তার দিকে তাকালে এমনভাবে যেন চিবিয়ে খেয়ে ফেলবে। খ্যাক করে উঠে শুধালো, কেন? আমিরা ইশারায় দেখালো ইরহাম আর সৌরভীকে। ইরহাম ঘুমটা তুলে বুকে হাত চেপে ধরেছে। তা দেখে হাসছে সৌরভী। আহান চোখ সরিয়ে তাকালো আমিরার গোলগাল মুখটার দিকে। থুতনির দিকে চোখ আটকালো। তখন সে বুঝতে পারল আমিরাকে কখনো ঠিকভাবে তাকিয়ে দেখেনি। থুতনিটা দেখতে আপেলের মতো থুতনির নিচে দিকে একটা তিল, যেখানে সে মিহি মিহি আলো খেলা করেছে। চোখ সরিয়ে এসে তাকালো মুখের দিকে। ভীষণ আশা নিয়ে তার দিকে তাকিয়েছে চোখগুলো। আহান তাতে পানি ঢালতে চাইল না, তবুও মুখ ফেরে তেতিয়ে ওঠা স্বরে বেরিয়ে এলো, কিসের বিয়ে? যত সব ন্যাকাগিরি। আহান নৌফিল ন্যাকামি টাকামি করে না। আমিনার মুখটা কালো ছায়ায় ঢেকে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। শান্ত মেয়েটা মেজাজ দেখালো, আপনার কাছে সবকিছু ন্যাকামি মনে হয় তাই না? আপনি আসলেই খারাপ, ভীষণ খারাপ। আপনার মতো খারাপ মানুষ এই বাড়িতে দুটো নেই। আমি কি এমন চেয়েছি? কিছুই না, সামান্য কথা যেসব বাটা মানুষ রাখতে পারে না। ওগুলো হলো খবিশ। আমি আর আপনার সাথে কথা বলবো না, যান। আর কিছু বলবো না আপনাকে। কখনো কখনো কোনো আবদার নিয়ে আসবো না, কখনোই বলবো না। আহান আমিরার কালো হয়ে আসা চেহারা আর ছলছল চোখের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না চোখটা তার দিকে তাকিয়েছিল। অতঃপর লম্বা চুল ঝাড়া মেরে চলে গেল। আহান চোখ বড় বড় করলো। কত বড় সাহস এই পিচি মেয়েটা, তাকে চুল ছাড়া মারে। এক হাতে ধরে ঢিল মারলে আর খুঁজে পাওয়া যাবে না কিনা সন্দেহ। আর তাকে চেস দেখায়, যেখানে রাগ করার কথা আহানের, সেখানে এই মেয়ে রাগ করে বসে আছে। আহান রাগ ভাঙাতে যাবে না, চাই না ইচ্ছে করুক, যা ইচ্ছে করুক বলেও আহানের চোখের সামনে কান্নামাখা চোখ দুটো ভেসে রইল। কোনো কাজ করতে গেলেই চোখ দুটো এসে উদয় হয় মস্তিষ্কে। এই জন্য সে চাচালো অনেক সময়। মাথায় বরফ দিল, পানি দিল, কোনো কিছুতেই কিচ্ছু হলো না। আমিরের সাথে আগ বাড়িয়ে কথা বলার জন্য গেলেও রাস্তা আটকে দাঁড়িয়ে রইল।
তবু মুখ দিয়ে একটু শব্দ করতে পারল না। আমিরা তার দিকে মুখ ফিরিয়ে তাকালো না, আলগোছে পাঁচ কাটিয়ে চলে গেল। আহান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর জন্য আয়নার মধ্যে তাকিয়ে ন্যাকা মেয়েটাকে মাথা চাড়া দিয়ে আবারও তাকালো। এখন দেখলো বেডের মধ্যে বসে তার দিকে তাকিয়ে আছে। দাঁত চেপে হিসিয়ে উঠল। বিটলা মেয়েটা মাথায় তুলে আছাড় মারবে সে যত সব বলেও আমিরা তার মস্তিষ্ক থেকে বের হলো না। ভাইরাসের মতো মস্তিষ্ক মন সব জায়গায় চেপে বসে রইল। সন্ধ্যার শেষ মুহূর্ত, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন শুধু বাতাস বইছে। বাসরঘর সাজানো শুরু করেছে নিজ উদ্যোগে রোহানি বেগম। তার হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে আনিকা। আমিরা শাশুড়ি শাড়ি আঁচল ধরে ঘুরছে। আহান বার কয়েক ঘাড় বাঁকিয়ে তাকালো। মেয়েটা তার মাকে কি যেন পট্টি পড়াচ্ছে। চোখে পড়তেই আহান চোখের ইশারায় তার মায়ের থেকে দূরে যেতে বোঝালো। আমিরা যেন পাত্তাই দিল না। আরও শাশুড়ি গা ঘেঁষে গেল। রুহানি বেগম গা ঘেঁষা খুব একটা পছন্দ করেন না। আহান ঘষলে ঠাস ঠাস করে কিল বসায়। মনে মনে এসে খুশি হলো, এমন ধমক খাবে ভেহাবে। কিন্তু তাকে অষ্টম আশ্চর্য করে দিয়ে তার মা বিটলা মেয়েটার গালে চেপে ধরে চুমু খেলেন। আহানের চোখ দুটো বোঝা গেল ওকে কোটর ফেরে বেরিয়ে যাবে। গোল গোল চোখে মায়ের কাণ্ড দেখল। কই, তাকে তো এমন আদর করে কখনো চুমু খায়নি। এই মেয়েকে খাচ্ছে কেন? হিংসা জ্বলে পুড়ে ছাই হলো ছেলেটা। আমিরা তার তীক্ষ্ণ হিংসে জ্বলে যাওয়া চেহারা দেখে শাশুড়ির গালে টপাটপ দুটো চুমু খেলো। রুহানি বেগমের রূপের প্রশংসায় পঞ্চমুখ হলো। ভদ্রমহিলা খুশিতে গদাগদা হলেন। ছেলে বউটাকে কাছে টেনে আবারও আদর করে দিলেন। আর তো দূরে দাঁড়াতো আহান দেখল হিংসাত্মক মনোভাবে। আনিকা কাজ এগিয়ে দিয়ে বসলো কাউচে, হাঁপিয়ে উঠেছে, চোখের দৃষ্টি শূন্য। রুহানি বেগম কাজ ইরহাম সৌরভের কাছে গুছিয়ে দিয়ে বসলেন নিজেও আরেকটা কাউচ টেনে। আনিকার চেহারাটা বিমর্ষ ঠেকালেও তার নিকট। নাজুক মুখটার দিকে তাকিয়ে থাকলেন সময় নিয়ে। হাত বাড়িয়ে আনিকার হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরলেন। আনিকা তাকালো তার দিকে একটু অবাকতা নিয়ে। তার ধার ধারলেন না ভদ্র মহিলা মিষ্টি হেসে উপহার দিয়ে বললেন, মন খারাপ? আনিকা দুপাশে মাথা দোলালো। রুহানি বেগম বুঝলেন মিথ্যে বলছে মেয়েটা, তাই আরও শক্ত করে নিজের মতোটি চেপে ধরে হাতটা ভরসা দিল তাকে। শ্বাস ফেললেন, সময় নিয়ে বলতে শুরু করলেন, নিয়তি বিশ্বাস করে তো আনিকা? আনিকা বিশ্বাস করে, তাই মাথা দোলালো। ওপাশ থেকে কথা ভেসে এলো, তোমার নিয়তিতে জানো নেই, সে হাজার চেষ্টা করলেও তোমার হবে না। যেভাবেই হোক বিয়ে 1 সেকেন্ড আগেই কোনো না কোনোভাবে সে তোমার হাত ছাড়া হবে। তাই মন খারাপ করতে নেই এসব বিষয়ে। আনিকা মিহিসরে বলে, আমার মন খারাপ নয়, আমি খুশি এই বিয়েতে। রুহানি বেগম মেয়েটার উপরে উপরে হাসার চেষ্টাটা ধরে ফেললেন। হাসলেন খিলখিল করে। তিনি মিথ্যা ধরে ফেলতে পারতেই ওভাবে হেসেছেন। তুমি কি জানো আনিকা, তুমি হলে পৃথিবীর সব থেকে ভালো মানুষ, সবচেয়ে রঙিন মনের মানুষ। যার মন ভালো, তার থেকে ভালো মানুষ এই পৃথিবীতে নেই। অন্যের সুখের জন্য তুমি সরে গিয়েছ, অন্যের ভালোটা চেয়েছ। তুমি যে এই সিদ্ধান্ত নিয়েছিলে আরশকে বিয়ে করবে না, এই সিদ্ধান্ত পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়েছিল। তুমি কি জানো, বড় ভাই ভাব ধরেছিলেন, তার কিছু যায় আসে না, কে মরলো কে বাঁচলো কে বিয়ে করলো, কিন্তু উনিও খুশি। মুখের ভাবগতি ভালো করে লক্ষ্য করলে দেখবে ওনার ঠোঁটে হাসি লেগে আছে। ভাবতে পারো তুমি একজন অসাধারণ মেয়ে যে পুরো একটা পরিবারের মুখে হাসি ফুটিয়েছ। আমি তো কখনো এই কাজ করতে পারিনি। ইউ আর আ ট্রুলি মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ওয়ান্ডারফুল গার্ল। এতক্ষণ চুপচাপ কথা শুনলো আনিকা, এবার জিজ্ঞেস করলো, আমাদের মধ্যে পার্থক্য কি আন্টি? আরশ আমাকে পছন্দ না করে নুসরাতকে কেন করলো? রুহানি বেগম হাসলেন, বললেন, তোমাদের মধ্যে পার্থক্য কি আমি জানি না। আমি তোমাকে খুব ভালো করে জানি না। আমি শুধু খুব ভালো করে জানি আমার ভাসুরের ছোট্ট মেয়েটাকে, যে মুখে মিষ্টি কথা রেখে ভেতরে তোমার জন্য তিক্ততা গড়তে পারবে না, যার মুখ দিয়ে এক বের হবে আর মনে আরেক চেপে রাখবে। সে মুখে যা বলে মনেও তাই। যাকে সে পছন্দ করে না সরাসরি বলে দেবে, আমি তোমাকে পছন্দ করি না, গতগত করবে না। সে তার মতো, তুমি তাকে লাইক করো, ওকে তুমি যদি তাকে পছন্দ না করো, অলরাইট, সে কেয়ার করবে না। তুমি আমাকে নিয়ে কি ভাবো, কি মনোভাব রাখো, আমার কিছুই যায় আসে না। তোমার প্রশ্ন ছিল আরশ কেন তোমাকে পছন্দ করে। আমি এর একটাই কারণ জানি। এর কারণ হলো, তিনি থামলেন, সময় নিয়ে বললেন, সে নুসরাত নাসির, আর তাকে পছন্দ করতে এই কারণটাই হলো সব থেকে বড়। তুমি মানো বা না মানো, নুসরাতের মধ্যে একটা আকর্ষণীয় কাজ করে। সে উল্টাপাল্টা কথা বললেও, কেউ না শোনার ভান করে থাকলেও তা শুনতে বাধ্য। তার একটা অভ্যাস বলি, উল্টাপাল্টা কথা বলে হাসাতে হাসাতে। আর সেই হাসির মধ্যে দুনিয়ায় সব থেকে বড় বড় সত্য সে বলে ফেলবে অনায়াসে। তোমার ভালো লাগুক আর না লাগুক তার কিছু যায় আসে না। পেটে খুব কম কথা সে চেপে রাখে অন্যের ব্যাপারে, কিন্তু নিজের ব্যাপারে একটু শব্দও করবে না। তার অপছন্দনীয় কোনো কাজ তুমি করলে চোখ উল্টে দেখবে অনেকক্ষণ, তারপর না দেখার মতো করে চলে যাবে।
ওর কথা বলতে গেলে সারা বছর চলে যাবে। ওসব রাখি এখন একপাশে, তোমাকে বলি কিছু। আনিকা মাথা দোলালো, মনোযোগ দিয়ে শুনছিল সে রুহানি বেগমের কথা। তিনি আবারও বললেন, তুমি তো আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আরশকে সাধারণ এক ব্যাটা মানুষ, পৃথিবীর সব থেকে ভদ্র ছেলেটা, বুদ্ধিমান ছেলেটা আনিকা নামক সুন্দর হৃদয়ের মেয়েটার জন্য আসবে, তোমাকে ভালোবাসবে। তুমি যে এত মানুষের মুখে হাসি ফুটিয়েছ, তার প্রতিদান পাবে নিশ্চয়ই। আল্লাহ যেহেতু এই বিয়ের ওসিলায় তোমাকে বানিয়েছে, এর প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। মন খারাপ করতে নেই মেয়ে, এবার একটু দিল খুলে হাসো। কত ঘন্টা হয়ে গিয়েছে হাসতে দেখি না তোমাকে। মাহাতিকে দেখেছ? তোমার চিন্তায় চেহারাটা কেমন করে রেখেছে। এত কষ্ট পেতে হয় না, বুঝতে পেরেছ? রোহানি বেগম আরও কিছু বলতেন, কিন্তু তার ডাক পড়ে যাওয়ায় তিনি ছুটেছেন নিচে। নাজমিন বেগম ডাকছেন কি একটা দেখবেন বলে। তিনি যাওয়ার পর দেখা গেল আনিকা আলগোছে উঠে দাঁড়িয়েছে। বের হচ্ছে রুম থেকে। ইরহাম, সৌরভী, আহান ফিসফিস করে কি একটা নিয়ে কোনো কাণ্ড ঘটাবে মনে হয়। সে আর ধ্যান দিল না, নেমে গেল সিঁড়ি বেয়ে। নাসির সাহেবকে দেখলো বড় মেয়ের সাথে কথা বলছেন। দুজনে হেসে গড়াগড়ি খাচ্ছে টেবিলের উপরে। সদ্য দরজা দিয়ে যেতে যেতে তার পা থামলো। কাকে যেন দেখছে ওখানে। সময় নিয়ে আস্তে ধীরে সোফার পানে তাকালো। সোফার দিকে তাকাতেই অভিজ্ঞত হলো স্বামী স্ত্রী দুজনকেই। নুসরাতের মাথা রাখা পুরুষালী বুকের মধ্যে এক হাতে আড়স ধরে রেখেছে শীর্ণ লম্বা লম্বা হাতটা। অন্য হাত দিয়ে তার বাহু মাথা আঁকড়ে ধরে রেখেছে নিজের সাথে। মেইলি শীর্ণ হাতের নখগুলো দেবে আছে পুরুষালী হাতের চামড়ায়। আরও সে মাথাটা সোফায় রাখা। আনিকা একবার ঘড়ির দিকে তাকালো, দুটোর দিকে দেখছিল দাম্পতিক এসে বসতে। আর এখনো বসে আছে, কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারা, যেন দুনিয়ার কোনো চিন্তা নেই তাদের মধ্যে। সবচেয়ে সুখী যুগল তারা। মেয়েটার কাছে একটা বিষয় দারুণ মনে হলো। স্বামী স্ত্রী দুজনের মুখে কিছুটা একরকম। দুজনের নাক, ঠোঁট, মুখ একদম কপি পেস্ট, বলতে গেলে দুজনেরই তিল। সে হেসে ফেলল। এতটা মিল কি কাজিনি বলেই হয়তো। তার ঠোঁট ছেয়ে গেল মিষ্টি হাসিতে। নজর লেগে যাবে ভেবে চোখ সরিয়ে নিল। চোখ সরিয়ে শত দরজা দিয়ে বেরিয়ে গেল। যেতে যেতে গাল বেয়ে গড়িয়ে পড়ল দু এক ফোঁটা জল। সারাদিনে আটকে রাখা কান্না এখন বের হচ্ছে। ঠোঁটে মৃদু হাসি, চোখে পানি নিয়ে এসে এগোলো রাস্তার দিকে। ওই বাড়ির হতে আসা আলোয় কংক্রিটের রাস্তায় মৃদুমন্দ দেখাচ্ছে। ল্যাম্পপোস্টগুলো বন্ধ। আনিকার হাঁটতে হাঁটতে সামনে মনে হলো একজন তার সামনে এসে দাঁড়িয়েছে। চোখ তুলে তাকাতেই চেহারাটা চেনা পরিচিত ঠেকালো। সরু চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। গাল বেয়ে অঝ্রধারায় কান্না পড়ছে। সংকোচ বা লজ্জায় চোখে সরালো না সে। ঝাপসা ঝাপসা কিছু স্মৃতি মনে টনক দাঁড়ল। মনে পড়ল 5 বছর পূর্বে এক রাতে একই চেহারায় এক লোকের সাথে তার দেখা হয়েছিল, যে তাকে নিয়ে মজা উড়িয়েছিল। এবারও ওড়বে নাকি ভেবে চোখের নামিয়ে নিল সে। কিন্তু বিপরীত পাশ থেকে ভেসে এলো গাম্ভীর্যে মোড়া এক শান্ত স্বর। কাঁদছো কেন? সে উত্তর দিতে পারল না, চোখ নোয়ানো থাকলো। সে প্রশ্নের উত্তর দিল না। আসবে কী ভেবে চোখ তুলে তাকালো। সরাসরি প্রশ্ন ছিল, আমাকে বিয়ে করবে? আরমান অবাক হওয়ার সময়টুকুও পেল না। মেয়েটা আবারও জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করবে? উত্তর দাও। পুরুষালে ভারী কণ্ঠস্বর ভেসে এলো, প্রতিধ্বনিত হলো। এভাবে কে জিজ্ঞেস করে? অনেকে সোজা একটাই প্রশ্ন করলো, হ্যাঁ অর না। আরমান থতমত খেলো, বলল, সময় তো দরকার আমার ভাবার জন্য। মিলি কণ্ঠস্বরটা ভীষণ জেদি। আবারও একই সুরে শুধালো, হ্যাঁ অর না। প্রশ্নের উত্তর না দিয়ে দুপা আগালো। আনিকা দুপা পিছিয়ে গেল, বলল, তোমার অবস্থা ভালো মনে হচ্ছে না, চলো বাড়ি দিয়ে আসি। হ্যাঁ আর না। আরে বাবা, আমার কথাটা শুনবে তো? হ্যাঁ অর না। এত জেদ ধরতে নেই, আগে একটু ভাবো, হ্যাঁ অর না। আরমান হতবাক, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আরে আরে, তোমার মাথার সমস্যা নাকি? হ্যাঁ অর না। আমাদের দুজনের জীবন নষ্ট হবে এভাবে আবেগের বসে সিদ্ধান্ত নিও না। ধৈর্যের দাঁত ভেঙে চেঁচিয়ে উঠল মেয়েটা। তুমি হ্যাঁ নাতে উত্তর দাও। এত ভাবতে হবে না, কোনো ভাবাভাবের প্রয়োজন নেই। এই দেখো, আমি দেখতে সুন্দর, তোমার চোখ সুন্দর, আচার ব্যবহার চলনসই, হাই প্রোফাইলে পাস করি, রেড পাসপোর্ট আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে। আর কি চাও তুমি? আমি কিছুই চাই না। একটা তো ভাবার ব্যাপার আছে, বড়দের সম্মতির প্রয়োজন আছে। তাদের সাথে আলোচনা না করে আমি একা তো আর সিদ্ধান্ত নিতে পারি না। তুমি বুঝতে পারছো আমার কথা মিস? আনিকা কপাল কুঁচকালো। সে এত কথা শুনতে চাচ্ছে না। এই মুহূর্তে বিয়ে না করলে তার মাথা থেকে আরশ নামক যন্ত্রণাটা নামবে না, সে জানে। তাই কঠিন স্বরে জিজ্ঞেস করলো, শেষবারের মতো আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ নাতে উত্তর দেবে। এটাই শেষবার, এরপর শুধু অ্যাকশন দিব। বিয়ে করবে আমাকে? হ্যাঁ নাতে উত্তর চাই, কোনো প্যাচার শুনতে চাই না। আরমান মাথায় সমস্যা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো নির্বিকার চোখে মুখে। এক টাকা কে বিয়ের কথা জিজ্ঞেস করে? কে এমন জেদ ধরে? আল্লাহ ভালো জানে। মানসিক সান্তুলন তো এই মেয়েটার ঠিক নেই।
নিশ্চিন্ত আরমান জানেন, যদি ডিপ্রেশন বা মানসিক রোগী হয় আর উল্টাপাল্টা কাজ করে বসে, কে দায়ভার নিবে এর? তাই হতবিহ্বল মুখ নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। সবাই নিয়ে উত্তর আসলো আনিকার অতি অনাকাঙ্ক্ষিত হ্যানাতে প্রশ্নের। হ্যাঁ, আমি তোকে বিয়ে করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তড়া করে জিজ্ঞেস করলো আনিকা। আরমান ঢোক গেল, বলল, তোমার পরিবার ও আমার পরিবারের সম্মতিতে বিয়ে হবে। কারো যদি এই বিয়েতে অমত থাকে, তাহলে আমরা আলগোছে সরে যাবে এই সিদ্ধান্ত থেকে। রাজি? উঁচিয়ে প্রশ্ন করে শেষ করলো আরমান। আনিকা তার কথায় রাজি হলো। রাজি। যেতে কণ্ঠে বিড়বিড় করতে শুনতে গেল, বিয়ে তো করেই আমি এই দেশ ছাড়বো, তার আগে না।